ক্ষমতায় এসে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর একের পর এক চমক দেখিয়ে চলেছেন তারেক রহমান। ব্যর্থতার দায়ে হারাতে হতে পারে মন্ত্রিত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কড়া বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী মন্ত্রীদের মুখে কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগায় দেন, যাতে তারা বেফাস কথা বলে সরকারের উদ্দেশ্য লক্ষ্যটাকে নষ্ট না করতে পারে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি সিলমোহর মেরে চাঁদাবাজিকে একটা আইনি কাঠামো দেওয়ার চেষ্টা চলছে। তারেক রহমান দিয়ে দেবেন মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকে না, আরো অনেকে। সামনে আরো অনেক নাটক দেখতে পাবে মানুষ, যাদের কোনো যোগ্যতা নেই, শুধু দলীয় আনুগত্যের জোরে মন্ত্রী হয়েছেন। তাদের অনেকেরই চাকরি আসলে আজই শেষ হয়ে গেছে। এই মন্ত্রীকে সরাতে হবে। যিনি চাঁদাবাজের বৈধতা দেন, তিনি দেশ চালাতে পারেন না। তারপর খলিল টাইপের কাউকে আনেন কিংবা না আনেন, সেটা বিএনপির ব্যাপার। যেহেতু দেশ চালাবেন তারা চালান, কিন্তু কোনো চাঁদাবাজকে, চাঁদাবাজের পৃষ্ঠপোষককে, চাঁদাবাজের বৈধতা দানকারীকে মন্ত্রিসভায় দেখতে রাজি না এই দেশের মানুষ। এটা সর্বপ্রথম দাবি হিসেবে উত্থাপিত হলো। বাকিটা সময় বলে দেবে। তবে সামনের দিনগুলোতে আরো অনেক নাটক অপেক্ষা করছে। দেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার চেষ্টা করছেন। একজন মন্ত্রীর একটি ভুল বক্তব্য মুহূর্তেই সরকারের বহুদিনের অর্জন ম্লান করে দিতে পারে। মন্ত্রীদের মুখ ফসকে বেরিয়ে যাওয়া মন্তব্যের ধার কি কিছুতেই কমবে? কারণ এক মন্তব্যেই তো ক্ষমতাচ্যুত হয়েছিল শেখ হাসিনা সরকার। আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিও আলোচনা দেখে আসি। ক্ষমতায় এসে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর একের পর এক চমক দেখিয়ে চলেছেন তারেক রহমান। ব্যর্থতার দায়ে হারাতে হতে পারে মন্ত্রিত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কড়া বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী মন্ত্রীদের মুখে কিছু মন্ত্রীদের মুখে টেপ লাগায় দেন, যাতে তারা বেফাস কথা বলে সরকারের উদ্দেশ্য লক্ষ্যটাকে নষ্ট না করতে পারে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি সিলমোহর মেরে চাঁদাবাজিকে একটা আইনি কাঠামো দেওয়ার চেষ্টা চলছে। তারেক রহমান দিয়ে দেবেন মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকে না, আরো অনেকে। সামনে আরো অনেক নাটক দেখতে পাবে মানুষ, যাদের কোনো যোগ্যতা নেই, শুধু দলীয় আনুগত্যের জোরে মন্ত্রী হয়েছেন। তাদের অনেকেরই চাকরি আসলে আজই শেষ হয়ে গেছে। এই মন্ত্রীকে সরাতে হবে। যিনি চাঁদাবাজের বৈধতা দেন, তিনি দেশ চালাতে পারেন না। তারপর খলিল টাইপের কাউকে আনেন কিংবা না আনেন, সেটা বিএনপির ব্যাপার। যেহেতু দেশ চালাবেন তারা চালান, কিন্তু কোনো চাঁদাবাজকে, চাঁদাবাজের পৃষ্ঠপোষককে, চাঁদাবাজের বৈধতা দানকারীকে মন্ত্রিসভায় দেখতে রাজি না এই দেশের মানুষ। এটা সর্বপ্রথম দাবি হিসেবে উত্থাপিত হলো। বাকিটা সময় বলে দেবে। তবে সামনের দিনগুলোতে আরো অনেক নাটক অপেক্ষা করছে। দেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার চেষ্টা করছেন। একজন মন্ত্রীর একটি ভুল বক্তব্য মুহূর্তেই সরকারের বহুদিনের অর্জন ম্লান করে দিতে পারে। মন্ত্রীদের মুখ ফসকে বেরিয়ে যাওয়া মন্তব্যের ধার কি কিছুতেই কমবে? কারণ এক মন্তব্যেই তো ক্ষমতাচ্যুত হয়েছিল শেখ হাসিনা সরকার। দেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় একটি নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার চেষ্টা করছেন। প্রশাসনিক সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, জনগণের দোরগোড়াও সেবা পৌঁছে দেওয়া, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কাঠামোগত পরিবর্তন, এমন নানা পলিসি কর্মসূচির মাধ্যমে তিনি একটি ইতিবাচক রাজনৈতিক বার্তা দিতে চাইছেন। সরকার প্রধানের এসব উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। তবে একই সঙ্গে সরকারের কয়েকজন মন্ত্রীর ধারাবাহিক বিতর্কিত মন্তব্য সেই ইতিবাচক বার্তাকে ম্লান করে দিচ্ছে কিনা তা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে পরিবহন, সংস্কৃতি, পররাষ্ট্র, স্বাস্থ্য, জ্বালানি মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। সমালোচকদের মতে এসব বক্তব্য শুধু ব্যক্তিগত মত নয়, বরং সরকারের সামগ্রিক অবস্থান নিয়েই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছেন পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি। সম্প্রতি তিনি বলেছেন, সমঝোতার ভিত্তিতে টাকা তোলা হলে সেটি চাঁদাবাজি নয়। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং শুরু হয় তীব্র সমালোচনা। দেশে দীর্ঘদিন ধরে পরিবহন খাতে চাঁদাবাজি একটি বড় সমস্যা। বাস, ট্রাক, লেগুনা থেকে শুরু করে প্রায় সব ধরনের যানবাহনের চালক ও মালিকরা নিয়মিত চাঁদা দিতে বাধ্য হন। এমন অভিযোগ নতুন নয়। বিএনপি দীর্ঘদিন ধরে পতিত আওয়ামী লীগের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ তুলে এসেছে। এবার নির্বাচনী ক্যাম্পেইন ও ক্ষমতায় এসে দলটি চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতিও দিয়েছিল। এমন প্রেক্ষাপটে পরিবহন মন্ত্রীর বক্তব্য অনেকের কাছে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার মতোই মনে হয়েছে। সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠেছে, চাঁদাবাজি নিয়ন্ত্রণে হিমশিম খেয়ে কি তবে সংজ্ঞায় বদলে দিতে চাইছে সরকার? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি অসাবধানতা প্রসূত মন্তব্য নয়, বরং এটি সরকারের নীতিগত অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে।
একজন মন্ত্রী যখন চাঁদাবাজির মতো স্পর্শকাতর বিষয়ে এমন বক্তব্য দেন, তখন সাধারণ মানুষ ধরে নেয় সরকার বিষয়টিকে হালকাভাবে দেখছে। বিতর্কে জড়িয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীও। তিনি বলেছেন, আমরা ভারতীয় শিল্পীদের মতো শিল্পী তৈরি করতে চাই। একই সঙ্গে তার পছন্দের শিল্পীদের তালিকায় উঠে এসেছে ভারতীয় জনপ্রিয় গায়িকা নেহা কক্করের নাম, কিন্তু সেখানে স্থান পাননি বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা বা সাবিনা ইয়াসমিনের মতো ব্যক্তিত্বরা। এই বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, সংগঠন ও সাধারণ দর্শক শ্রোতারা। অনেকেই বলছেন, এটি শুধু একজন মন্ত্রীর ব্যক্তিগত পছন্দের প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশের সাংস্কৃতিক আত্মপরিচয় ও আত্মমর্যাদার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বাংলাদেশের সঙ্গীত ও সংস্কৃতির রয়েছে সমৃদ্ধ ইতিহাস। স্বাধীনতার গান, গণসঙ্গীত, লোকসঙ্গীত ও আধুনিক ধারার সঙ্গীতে এই দেশের শিল্পীরা দীর্ঘ সময় ধরে অনন্য অবদান রেখে আসছেন। সেই প্রেক্ষাপটে দেশের শিল্পীদের অবমূল্যায়ন করে বিদেশি শিল্পীদের আদর্শ হিসেবে তুলে ধরাকেই অনেকে সাংস্কৃতিক আত্মসম্মানে আঘাত হিসেবে দেখছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর খলিলুর রহমানের বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে। একসময় বিএনপি তার বিরুদ্ধে বিদেশি নাগরিকত্ব গ্রহণ এবং দেশ বিরোধী চুক্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলেছিল। অথচ আজ সেই খলিলুর রহমানই সরকারের পররাষ্ট্রনীতির প্রধান রূপকার হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছেন, পাই পাই করে বুঝে নেবেন দেশের স্বার্থ। যদিও বক্তব্যটি দেশপ্রেমের বার্তা বহন করে, তবুও অতীতের অভিযোগের কারণে এটি অনেকের কাছে বিশ্বাসযোগ্যতা সংকটে পড়েছে। সমালোচকরা বলছেন, সরকার যদি পররাষ্ট্রনীতিতে স্বচ্ছতা ও আস্থার বার্তা দিতে চায়, তাহলে এমন বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, মানুষকে ডাক্তারের পেছনে ছুটতে হবে না, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। তিনি চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বোঝাতে চাইলেও তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের জন্ম দেয়। অনেকে এটিকে বাস্তবতা বিবর্জিত অতিরঞ্জিত মন্তব্য হিসেবেও দেখছেন। দেশের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান সংকট, সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা, চিকিৎসকের স্বল্পতা, এসব বাস্তবতায় এমন বক্তব্য অনেকের কাছেই হাস্যরসের খোরাক হয়ে উঠেছে। অন্যদিকে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইনকেলাব জিন্দাবাদ চলবে না। এটা তাদের ভাষা, যারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের আবেগঘন ইতিহাসের সঙ্গে ইনকেলাব জিন্দাবাদ স্লোগানকে যুক্ত করে তার এই বক্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। তার এই বক্তব্যের বিরোধিতা করে রাতভর সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন নেটিজেনরা। বিশেষ করে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া হাসনাত সার্জিসরা তো ইনকেলাব জিন্দাবাদ স্ট্যাটাস আবারও সামনে এনেছেন। আরও মজার ব্যাপার হলো, দেশি বিদেশি ভাষার অভিযোগ নিয়ে রাজনৈতিক সমর্থকরা রীতিমতো কাঁদা ছোড়াছুড়ি করছেন। সঙ্গে যুক্ত হয়েছে হাস্যরসাত্মক নানা মিমসও। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনের কেন্দ্রে রয়েছে সংস্কার, স্বচ্ছতা, জনগণের আস্থা পুনর্গঠন। তিনি একটি কার্যকর, মানবিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু একের পর এক মন্ত্রীদের বিতর্কিত বক্তব্য সেই বার্তাকে দুর্বল করে দিচ্ছে কিনা, এখন সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্র পরিচালনায় শুধু ভালো নীতি থাকলেই হয় না, সেই নীতির সঠিক বার্তাও জনগণের কাছে পৌঁছতে হয়। আর এই বার্তা পৌঁছানোর ক্ষেত্রে মন্ত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন মন্ত্রীর একটি ভুল বক্তব্য মুহূর্তেই সরকারের বহুদিনের অর্জন ম্লান করে দিতে পারে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, মন্ত্রীদের মুখ ফসকে বেরিয়ে যাওয়া মন্তব্যের ধার কি কিছুতেই কমবে? কারণ এক মন্তব্যেই তো ক্ষমতাচ্যুত হয়েছিল শেখ হাসিনা সরকার। ক্ষমতায় বসতে না বসতেই বিএনপি সরকার এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলল, যেটা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠবে। মাত্র দ্বিতীয় দিন, মাত্র 48 ঘন্টাও পার হয়নি, অথচ এই অল্প সময়ের মধ্যেই বিএনপি সরকারের ভেতরের যে রহস্য লুকোনো ছিল, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সেই রহস্যটা কি, সেটা জানতে হলে একটু ধৈর্য ধরতে হবে, কারণ গল্পটা যত এগোবে ততই চমকে উঠবেন আপনি। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এমন একটা কথা বেরিয়ে এসেছে, যেটাকে সোজা বাংলায় বললে দাঁড়ায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র। হ্যাঁ, ঠিকই পড়ছেন। সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াকে চাঁদাবাজি বলা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিএনপি সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়। তাদের যুক্তি অনুযায়ী বাধ্য করে টাকা নিলে সেটা চাঁদাবাজি, কিন্তু সমঝোতার ভিত্তিতে নিলে সেটা চাঁদা না। এই কথাটা যখন প্রথম কানে এলো, তখন মনে হলো ভুল শুনছি, কিন্তু না, ভুল শোনা হয়নি। একদম সরকারি মুখ থেকেই এই বয়ান এসেছে। আর এই একটা বয়ানের মধ্য দিয়েই বিএনপি সরকারের আসল রূপটা উন্মোচিত হয়ে গেল।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি সিলমোহর মেরে চাঁদাবাজিকে একটা আইনি কাঠামো দেওয়ার চেষ্টা চলছে। সেটা সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায়। তবে এখানে একটা বড় চমক অপেক্ষা করছে। এই রবিউল, এই ধরনের নেতারা, এদের মন্ত্রিত্ব বেশি দিন টিকবে না। তারেক রহমান উড়িয়ে দেবেন মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকে না, আরও অনেককে। সামনে আরও অনেক অনেক নাটক দেখতে পাবে মানুষ। ডক্টর খলিলুর রহমানকে মনে আছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার ভূমিকা দেখেছেন। এরকম আরও অনেক চরিত্র আসবে। ইউনূস কোটায় ঢুকবে অনেক মানুষ। মানে এখানে যেসব মন্ত্রী বসে আছেন, যাদের কোনো যোগ্যতা নেই, শুধু দলীয় আনুগত্যের জোরে মন্ত্রী হয়েছেন, তাদের অনেকেরই চাকরি আসলে আজই শেষ হয়ে গেছে। এখন তাৎক্ষণিকভাবে বাদ দেয়া হবে না হয়তো, কিন্তু তারেক রহমান রেডমার্ক দিয়ে দিয়েছেন। রবিউলের এই বক্তব্য, সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদাবাজি না, এই একটা কথার মধ্য দিয়ে তার মন্ত্রিত্বের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। হয়তো সময় লাগবে, কিন্তু পরিণতি নির্ধারিত। এবার একটু বড় ছবিটা দেখা যাক। এই যে বিএনপি ক্ষমতায় এলো, এটা কি এমনি এমনি হয়েছে? না, একদম না। এখানে একটা অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং কাজ করেছে। ডক্টর ইউনূসের মেটিকিউলাস ডিজাইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু ছিল না, সেটা অনেকেই স্পষ্ট করে বলেছেন। এটা ছিল ভারত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতার নির্বাচন। জনগণের ভোটাধিকারকে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, নানান আন্তর্জাতিক শক্তি বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু এমনি এমনি তো আর কেউ ক্ষমতায় বসায় না। বিনিময়ে কি দিতে হয়েছে? বিনিময়ের প্রথম কিস্তি ইতিমধ্যেই দেয়া হয়ে গেছে। সেটা হলো ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো। এটা নির্লজ্জভাবে লজ্জা শরমের মাথা খেয়ে করা হয়েছে। কারণ একটু সাধারণ জ্ঞান খাটালেই বোঝা যায় যে খলিলুর রহমানকে মন্ত্রী বানালে সরাসরি নির্বাচনী প্রশ্নবিদ্ধ হয়ে যায়। কিন্তু সামলানো যায়নি। শুরুতেই একজনকে না ঢোকালে পরে আরও কাউকে ঢোকানো যেত না। এই খলিলুর রহমান বিএনপির মন্ত্রিসভার ভেতরে বসে লবিং করবেন। ইউনূস গ্রুপের আরও অনেকেই মন্ত্রী পরিষদে ঢোকাবেন। কিভাবে ঢোকাবেন? রবিউলের মতো নেতাদের সরিয়ে। আর রবিউলরা নিজেরাই এই লাথি খাওয়ার লাইন তৈরি করে দিচ্ছেন এই ধরনের আগাম বিতর্কিত বক্তব্য দিয়ে। চাঁদাবাজের লাইসেন্স দিয়ে মন্ত্রণালয় চালানো যাবে কিনা সেটা একটা প্রশ্ন। কিন্তু তারেক রহমান নিজেই তো এদেরকে রাখবেন না। একটু সময় দিন, দেখবেন ইউনূস গ্রুপের অনেকেই ঢুকিয়ে একটা প্রভাব বলয় তৈরি করা হবে। তারপর রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে এবং শেষ পর্যন্ত ইউনূস নিজেই রাষ্ট্রপতি হতে পারেন। এটা শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু রাজনীতিতে অবিশ্বাস্য বলে কিছুই নেই। কারণ এমনি এমনি তো ক্ষমতা দেওয়া হয়নি বিএনপিকে, তার বিনিময় তো দিতেই হবে। এবার আসা যাক জামায়াতের প্রসঙ্গে। বিএনপি যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা সংসদে পেয়েছে বললে ভুল হবে, যেভাবে নিয়েছে তাতে বিরোধী দলের কোনো দাম নেই। 2/3 মেজরিটি পেলে বিরোধী দলের কোনো চার-আনা দামও থাকে না। বিএনপি যা চাইবে সেটাই পাশ হবে সংসদে। জামায়াত চিৎকার করেও লাভ নেই। এনসিপি জামায়াত মিলে চেঁচামেচি করেও কোনো লাভ হবে না। পার্লামেন্টের চেয়ার স্পিকারের গায়ে মারলেও কিচ্ছু হবে না, কারণ শেষ পর্যন্ত বিএনপির প্রস্তাবই পাশ হবে। তাহলে জামায়াত চুপচাপ কেন? এখানেই আসল রহস্য। হয়তোবা জামায়াত জানে যে ইউনূস রাষ্ট্রপতি হবেন, তারপর একটু ভারসাম্য আসবে, একটা ভালো কিছু হতে পারে। এটাও হতে পারে যে জামায়াত এই পুরো খেলাটা জেনেও চুপ করে আছে, কারণ তাদেরও কিছু স্বার্থ আছে। একদম জামায়াত কিছুই জানবে না তা কিন্তু না। তো জেনেও চুপ থাকাটা একটা কৌশল হতে পারে। এটা একটা পারসেপশন, তবে রাজনীতিতে পারসেপশনই অনেক সময় বাস্তবতায় পরিণত হয়। এবার ডেইলি স্টারের প্রসঙ্গে আসি। এই খবরটা ডেইলি স্টার প্রকাশ করেছে এবং এই রিপোর্ট করার কারণে যে সাংবাদিক এটা লিখেছেন তার কপালে বিপদ নেমে আসতে পারে। কারণ বিএনপি সরকারের আমলে চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করা মানে আগুনে হাত দেয়া। সংবাদ স্বাধীনতা কতটুকু থাকবে সেটা এখনই বলা যাচ্ছে না, তবে আলামত ভালো না। হাসিনা সরকারের আমলে প্রথমবারের মতো একজন সাংবাদিককে জেল খাটতে হয়েছিল। এখন সাংবাদিকদের কি অবস্থা হয় সেটা সময় বলে দেবে। তবে ডেইলি স্টার এত বড় সাহস দেখাতে পেরেছে, তার পেছনে একটা কারণ আছে। ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন হয়তো এদের পেছনে আছে, কিন্তু সেই ভারতই কিছুদিন পর বিএনপিকে বেকায়দায় ফেলবে। 1.5 বছরের মধ্যে ভারত বিএনপির হাত ছেড়ে দেবে। যে হাত ধরে বিএনপিকে ক্ষমতায় তুলেছে সেই হাতই একদিন ছেড়ে দেবে। তখন আসল মজাটা বুঝবে বিএনপি। এবার আরেকটা চমকের কথা বলি। তারেক রহমানের সরকারে সাবেক শিবিরের কিছু মানুষ ঢুকে পড়েছে, যাদেরকে গুপ্তচর বলা হয়। নজরে পড়েছে 2-4 জন। এদের সরানো যাবে না সহজে। তবে বিএনপির থানা পর্যায় থেকে চাঁদাবাজি করতে করতে যারা মন্ত্রী হয়েছেন তাদের কপালে বিপদ আছে। সেই রকমই একটা ঘটনা আজকে ঘটে গেছে। এখন মূল প্রশ্নে ফিরে আসি। সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াটা কি সত্যি চাঁদাবাজি না? উত্তরটা খুব সোজা, এটা সত্য না।
সড়কে বিএনপির যেসব কর্মী সমর্থক আছেন, যাদেরকে অনেকে দালাল বলে থাকেন, এদের কোনো চাকরি নেই, কোনো কাজকর্ম নেই। এরা রাজনীতি করে এই রাস্তা থেকে টাকা তুলে খাওয়ার জন্য। তারা যেভাবেই টাকা নিক না কেন, সেটা চাঁদাবাজি। সমঝোতার ভিত্তিতে নিলে সেটা সমঝোতা ভিত্তিক চাঁদাবাজি, আর সমঝোতা ছাড়া টাকা নিলে সেটা তো ছিনতাইয়ের পর্যায়ে চলে যায়। জোর করে বাধ্য করে যদি কারো কাছ থেকে টাকা আদায় করেন, সেটা তো ছিনতাই, সেটা তো ডাকাতি। বিএনপির নেতারা আসলে চাঁদাবাজি আর ছিনতাইয়ের সংজ্ঞা গুলিয়ে ফেলেছেন। তারা ছিনতাইকে চাঁদাবাজি বলছেন, আর আসল চাঁদাবাজিকে বৈধ বলে চালিয়ে দিতে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, রাস্তাঘাট থেকে যদি কোনো টাকা আদায় করতে হয়, সেটা একটা সরকারি সিস্টেমের মধ্য দিয়ে হতে হবে। টোল হতে পারে, লাইসেন্স ফি হতে পারে। প্রতিদিন গাড়ি বের করলে সরকারকে কত টাকা দিতে হবে সেটা নির্ধারিত থাকবে। এই টাকা সরকার নেবে, প্রশাসন নেবে। যেমন বিদ্যুৎ বিল নেওয়া হয়, অন্যান্য সরকারি ফি নেওয়া হয়, ঠিক সেভাবে একটা পদ্ধতিগত কাঠামো থাকবে। ডিজিটালেও দেওয়া যেতে পারে, কিন্তু বিএনপির দলীয় কর্মীরা সেখানে গিয়ে বসে থেকে সমঝোতা করে টাকা নেবে, এটা কোনো সিস্টেম না, এটা সরাসরি চাঁদাবাজি। তাহলে নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে এখানে প্রকাশ্যে চাঁদাবাজের বৈধতা দেয়া হচ্ছে। এটা একটা জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার। দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল তাদের আসল উদ্দেশ্য মাত্র 2 দিনের মাথায়। নাগরিক হিসেবে দাবি একটাই, এই মন্ত্রীকে সরাতে হবে। যিনি চাঁদাবাজের বৈধতা দেন, তিনি দেশ চালাতে পারেন না। তারপর খলিল টাইপের কাউকে আনেন কিংবা না আনেন, সেটা বিএনপির ব্যাপার। যেহেতু দেশ চালাবেন তারা চালান, কিন্তু কোনো চাঁদাবাজকে, চাঁদাবাজের পৃষ্ঠপোষককে, চাঁদাবাজের বৈধতা দানকারীকে মন্ত্রিসভায় দেখতে রাজি না এই দেশের মানুষ। এটা সর্বপ্রথম দাবি হিসেবে উত্থাপিত হলো, বাকিটা সময় বলে দেবে। তবে সামনের দিনগুলোতে আরও অনেক নাটক অপেক্ষা করছে। খলিলুর রহমান নাটক তো দেখা হয়ে গেছে, এরকম আরও অনেক রহমান নাটক সামনে আসবে, অপেক্ষায় থাকুন। ক্ষমতায় এসে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের প্রোটোকল কমানোর পাশাপাশি শনিবারও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন সংস্কৃতির জন্ম দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে তারেক রহমান নিয়েছেন আরও কিছু চমকপ্রদ সিদ্ধান্ত। আরও জানাচ্ছেন শেখ ফরিদ। রাস্তাঘাট বন্ধ করে দুপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পাহারায় গাড়ি ছুটতে দেখা যেত প্রধানমন্ত্রী কিংবা কোনো ভিভিআইপি। তবে সেই প্রথা ভেঙে এবার দেখা গেল ভিন্ন এক পরিবেশ। রাস্তায় গাড়ি ছুটছে, চলাচল করছেন সাধারণ মানুষ। তার মধ্যেই প্রধানমন্ত্রীর গাড়িবহর এক জায়গা থেকে যাচ্ছে অন্য জায়গায়। আবার সেই গাড়িবহর খুব একটা লম্বা নয়, নেই প্রোটোকল কিংবা প্রহরীর বাড়াবাড়ি। সেই সঙ্গে কোনো কোনো জায়গায় দীর্ঘ সময় সিগন্যালে বসে থাকছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের এই চিত্র যে একেবারেই অচেনা তা নয়। এর আগে স্বাধীনতা উত্তর বাংলাদেশে মন্ত্রিসভার সদস্য তাজউদ্দিন আহমেদের কথা শোনা যায়। তিনি মন্ত্রী থাকাকালীন বাইসাইকেলে অফিসে যেতেন। তবে এর মধ্যেই কেটে গেছে বহু বছর। অনেক মন্ত্রী বাসে, ট্রেনে চেপে অফিসে যাবেন, প্রতিশ্রুতি দিলেও চেয়ারে বসে বেমালুম ভুলে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ক্ষেত্রে ব্যতিক্রম। 19 ফেব্রুয়ারি সকালে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসা থেকে রওনা হয়ে তারেক রহমান নিজ গাড়িতে সচিবালয়ে যান। সকাল 8টা 34 মিনিটে যাত্রা করে 4টি ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলে উঠলে গাড়ি নিয়ম মেনে থামে। সকাল 9টা 15 মিনিটে তিনি বাংলাদেশ সচিবালয়ে পৌঁছান। পুরো পথে সময় লাগে 41 মিনিট। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তিনি ব্যক্তিগত গাড়ি, নিজস্ব চালক ও নিজের কেনা জ্বালানি ব্যবহার করছেন। প্রধানমন্ত্রীর বহরে থাকা 13 থেকে 14টি গাড়ি কমিয়ে 4টিতে নামিয়ে আনা হয়েছে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।